আসসালামু আলাইকুম। নির্জন এক দ্বীপে স্বামীর সাথে প্রাচীন একটি বাড়িতে থাকে নেহা। আর এই বাড়িতেই সে অনুভব করতে পারে অশরীরী আত্মার আনাগোনা। কিন্তু সম্প্রতি অ্যাক্সিডেন্ট হওয়ায় মেমোরি লসের কারণে অতীত সম্পর্কে তার কিছুই মনে নেই। তার স্বামী এই ব্যাপারে সরাসরি অস্বীকার করলেও নেহার দৃঢ় বিশ্বাস যে এই বাড়িতে কোনো না কোনো অশুভ শক্তি বাস করে। আর এই রহস্য খুঁজে বের করতে গিয়ে নেহা খুঁজে পায় একটি গোপন বোট গ্যারেজ, যে গ্যারেজের ভেতর দাফন আছে এই বাড়ির সম্পর্কে হাজারো ভুতুরে রহস্য, যে রহস্যগুলো আপনার ধারণার বাইরে। তো চলুন আর দেরি না করে জানা যাক আজকের এই মুভির গল্প, যার নাম ব্লাডি ইশক। গল্পের শুরুতে আমরা একজন মেয়েকে পানির ভেতরে দেখতে পাই, যে কিনা ধীরে ধীরে গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছিল এবং নিজের মৃত্যুর কথাই চিন্তা করছিল। সেই সাথে চিন্তা করছিল তার পিছে পড়ে থাকা ওই মনস্টারের কথা। এখান থেকে তাকে উদ্ধার করা হয় এবং অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হসপিটালে। এরপর আমরা 3 সপ্তাহ পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা এই মেয়েটির হাজবেন্ড অর্থাৎ রমেশকে দেখতে পাই। তাকে ডক্টর এসে জানায় যে সুখবর হলো নেহা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে। আজই চাইলে রমেশ তাকে বাড়িতে নিয়ে যেতে পারে, তবে একটাই সমস্যার বিষয়, আর সেটা হলো নেহা তার পূর্ববর্তী জীবন সম্পর্কে সবকিছু ভুলে গিয়েছিল। কথা শুনে রমেশ তাকে প্রশ্ন করে যে এটা কি তারা টেস্ট করে দেখেছে কিনা। তখন ডক্টর জানায় কারোর মেমোরি লস হয়েছে কিনা এই ব্যাপারটা টেস্ট করার মতো কোনো যন্ত্র নেই, একমাত্র রোগীই বলতে পারে যে তার কিছু মনে আছে কি নেই। এই দৃশ্য থেকে আমাদের মনে সন্দেহ জাগে, তাহলে কি রমেশ চাইছিল যে নেহার মেমোরি লস হয়ে যাক? অতীতের কোন জিনিসটা সে নেহার কাছ থেকে লুকাতে চাইছিল জানতে পারবো আস্তে আস্তে। আপাতত আমরা নেহাকে দেখতে পাই, যার মনে ছিল হাজারো প্রশ্ন। সে রমেশের ব্যাপারে তো দূরের কথা, নিজের ব্যাপারেও কিছুই জানতো না। সে রমেশকে প্রশ্ন করে যে সে অত রাতে পানির কাছে কি করছিল, সে পানিতে কিভাবে পড়ল, কি কারণে তার অ্যাক্সিডেন্ট হলো। তখন রমেশ তাকে বোঝায় অতীত নিয়ে এত চিন্তা করে লাভ নেই, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এখন সে সুস্থ আছে, এর থেকে বড় কিছু হতেই পারে না। একথা বলে বুঝিয়ে শুনিয়ে নেহাকে নিয়ে সে বাইরে আসে। আর এরপর সে গাড়ি আনতে গেলে নেহা পাশের একটা ছেলের সাথে কথা বলে, যেখানে হঠাৎই এই ছোট্ট ছেলেটির চেহারা পরিণত হয় এক ভয়ানক চেহারায়, যে কিনা নেহাকে বলে যে এবার সে আর বাঁচবে না। একথা শুনে নেহা একটু ঘাবড়ে যায়, কিন্তু পরবর্তীতে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর এরপর রমেশ তাকে হেলিকপ্টারে করে নিয়ে আসে তার আইল্যান্ডে। হ্যাঁ, স্কটল্যান্ডের খন্ড খন্ড অনেকগুলো আইল্যান্ডের মধ্য থেকে একটা আইল্যান্ডে একটা বাড়ি ছিল রমেশের। এই আইল্যান্ডে আর কেউই থাকতো না, শুধুমাত্র নেহা এবং রমেশই থাকতো। এখন অ্যাক্সিডেন্টের পর থেকে নেহা যেহেতু পানিতে ভয় পাচ্ছিল, তাই রমেশ তাকে স্টোর রুমের ভেতর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে ভেতরে প্রবেশের দরজাটি ভেতর থেকে লক করা ছিল, যে কারণে রমেশ তাকে স্টোর রুমে অপেক্ষা করতে বলে সামনের পাশ দিয়ে ভেতরে প্রবেশ করে, যাতে করে সে ভেতর দিয়ে ওই দরজাটি খুলে দিতে পারে। এই সময় হঠাৎই ওই ঘরে থাকা সিনকে জোরে জোরে পানি পড়তে থাকে। পেছন থেকে শব্দ হয়ে ওঠে এবং নেহার সামনেই দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। নেহা দরজাটি খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না, সামনের দরজায় লক ছিল। এমন সময় নেহা সামনের জানালার দিকে তাকালে সেখানে গেট আউট লেখা দেখতে পায়। সে এটা দেখছিল, হঠাৎই এক ভয়ানক হাত তার সামনে চলে আসে। এমন সময় সেখানে চলে আসে রমেশ। তবে নেহা রমেশকে এই সকল ঘটনার ব্যাপারে কিছুই বলে না। এরপর তারা ভেতরে প্রবেশ করে, যেখানে রঙের সরঞ্জাম দেখে নেহা প্রশ্ন করে যে তারা কি তাদের এই বাড়িতে কোনো কাজ করাচ্ছিল। উত্তরে রমেশ জানায় যে করোনার কারণে তাদের ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল, এর উপর আবার তাদের উপর ব্যাংকের ঋণের বোঝাও ছিল। ফলে তাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে তাদের বাড়িঘর সব বিক্রি করে দিতে হয়েছিল। তাদের এই বাড়িটিও বিক্রি করে দিতে হতো যদি নেহা তাকে তখন একটা দুর্দান্ত বুদ্ধি না দিত, যে তারা চাইলেই এই বাড়িটিকে একটি রিসর্টে পরিণত করতে পারে। এতে করে তাদের নতুন ব্যবসাও শুরু হবে এবং ব্যাংক লোনও পরিশোধ করতে পারবে। নিজের ব্যাপারে একথা জানতে পেরে নেহার বেশ গর্ব হয়, তবে তার মতে এখন আর সে অতটা বুদ্ধিমতী নেই। এখন ওই দিন সন্ধ্যার সময় নেহা তার জিনিসপত্র গোছাচ্ছিল, যেখানে সে তার রমেশের সাথে কিছু ছবি দেখতে পায়। এই ছবিগুলো দেখে নেহার বেশ ভালো লাগে, তবে সে বেশ অস্থির অনুভব করতে
করতে থাকে। তার মনে হচ্ছিল যে এই নেহা যেন সে নিজে নয়। এই নেহার চোখে যে ভালোবাসা আছে সেই ভালোবাসা তার মধ্যে নেই। সে এক শূন্যতা অনুভব করতে পারে, সে ভালোবাসা অনুভব করতে পারে না। সে সবকিছু ভুলে গিয়েছে, ভালোবাসাও ভুলে গিয়েছে। তার এবং রমেশের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে। রমেশ তাকে শান্ত করার চেষ্টা করে, তবে নেহা অনেক বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল। তাই রমেশ তাকে নিয়ে যায় পিয়ানোর কাছে এবং পিয়ানোর উপর হাত রাখতে বলে। নেহা বলতে থাকে সে পিয়ানো বাজাতে পারে না, তবে রমেশ বলে তার উপর বিশ্বাস রেখে পিয়ানোর উপর হাত রাখতে, সে এমনিতেই বাজাতে পারবে। একথা বলতেই আমরা দেখতে পাই নেহা সত্যি সত্যি পিয়ানো বাজাতে পারছিল। সে এখানে একটি বিশেষ সুর বাজায়, যেটা মূলত নেহার রমেশের উদ্দেশ্যেই বানিয়েছিল। রমেশের তখন তাদের ভালোবাসার স্মৃতি মনে পড়ে যায়। নেহা জিজ্ঞাসা করে তাদের ভালোবাসার গল্প কি। রমেশ তাকে বলতে শুরু করে বেশ কিছু বছর আগে তারা দুজন একটি রেস্টুরেন্টে গিয়েছিল, যেখানে ফোন চেকিং এর সময় তাদের দুজনের ফোন পাল্টে যায়। আর এরপর ওই ফোন ফেরত দেওয়ার সময় তারা একে অন্যকে প্রথমবারের মতো দেখে। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। আর এরপর ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হয়, যেখানে আস্তে আস্তে করে এক দেখায় দুই দেখায় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। নিজেদের ভালোবাসার এই গল্প শুনে নেহা নিজেও ইমোশনাল হয়ে পড়ে এবং সে ফাইনালি রমেশের সকল কথা মেনে নেয়। এমন সময় হঠাৎই বাইরে কাঁচ ভাঙার শব্দ হয়, যা শুনে তারা দুজনই ছুটে নিচে আসে, যেখানে তাদের দরজার কাঁচ ভেঙে গিয়েছিল। বাইরে কোনো বাতাসও চলছিল না। তাহলে এই কাঁচ কিভাবে ভাঙলো? এই প্রশ্ন করলে রমেশ বলে হতে পারে যে এই দরজার ফ্রেমই ভালোভাবে লাগানো হয়নি। বাড়ির বাকি সব কাজের জন্য কাল সকালেই সে ওয়ার্কারদের ডাকবে। আপনি যদি অবসর সময়ে গেমিং করে থাকেন তাহলে মোস্টবেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে। আর এই গেমিং এর মাধ্যমে আপনি আসল নগদ পুরস্কারও জিততে পারবেন। এখানে সব থেকে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। এছাড়া মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোস্টবেটে রয়েছে 24/7 কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মে ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। আর রেজিস্ট্রেশনের সময় 250টি ফ্রি স্পিন সহ আপনাদের প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড কথার ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না। এখনই সাইন আপ করুন মোস্টবেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফিরে যাওয়া যাক। পরদিন সকালে ওয়ার্কাররা আসার পর রমেশ তাদের সাথে নেহার পরিচয় করিয়ে দেয়। আর এরপর সে নেহাকে একটা নতুন ফোন দেয়, কারণ তার পুরনো ফোন নষ্ট হয়ে গিয়েছিল। যদিও এই বাড়িতে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই রমেশ তাকে জানায় যে যদি তার কারোর সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে সে যেন পেছনের পাহাড়ের উপরে গিয়ে কথা বলে, সেখানে একটু একটু নেটওয়ার্ক পাওয়া যায়। একথা বলে রমেশ রওনা দিতে চায় তার কাজের উদ্দেশ্যে। তখন নেহা তাকে প্রশ্ন করে যে তাদের তো এই বাড়িটি ছাড়া আর কিছুই নেই, তাহলে রমেশ কোন কাজে যাচ্ছে? উত্তরে রমেশ বলে যতদিন না পর্যন্ত এই বাড়িটিকে সে কোনো রিসর্টে পরিণত করছে ততদিন পর্যন্ত সে শহরে ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করেছে, যাতে করে এই সকল খরচ কিছুটা পোষায়। একথা বলে সে রওনা দেয়। দুপুরে লাঞ্চের সময় নেহা বাড়িতে একা ছিল। এমন সময় কাচের উপর আমরা কারোর হাতের ছাপ দেখতে পাই। হঠাৎই নেহা চেয়ার ধরে কেউ জোরে টান দেয়, ফলে নেহা বেশ ভয় পেয়ে যায়। এমন সময় কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়, যার পিছু করতে করতে নেহা পৌঁছে যায় উপরের তলায়, যেখানে সে আয়নার রিফ্লেকশনে নিজের বেডের উপর অন্য একজন মেয়েকে দেখতে পায়। সে তখনই বেডরুমে ঢুকে দেখতে পায় সেখানে তো কেউই নেই। নেহা এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। এমন সময় তাকে কেউ স্পর্শ করে এবং সে চমকে ওঠে। হঠাৎই নিচে থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়, যে আওয়াজের পিছু করতে করতে সে পিয়ানোর কাছে আসে। তখনই পাশের রুম থেকে কেউ যেন দৌড়ে চলে যায়, যা দেখে সে পাশের ঘরে প্রবেশ করে। এটি একটি অফিস রুমের মতো ছিল, যেখানে নেহার পায়ের কাছে একটি হাতুড়ি গড়িয়ে আসে, যেটা স্পর্শ করতে গেলেই সেটা আলমারির নিচে চলে যায়। নেহা এই বইয়ের আলমারির নিচে কি আছে তা দেখার চেষ্টা করে, তবে নিচে কিছুই ছিল না। এমন সময় হঠাৎই তার পেছনে এক ভয়ানক মেয়ে চলে আসে, যাকে দেখে নেহা কিছুটা চমকে যায়। মেয়েটি তখন হাসতে শুরু করে এবং নিজের পরিচয় দেয়। সে ছিল আয়েশা, নেহার ছোটবেলার বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড।
ছোটবেলা থেকে তারা একসাথেই বড় হয়েছে, স্কটল্যান্ডেও তারা একসাথেই এসেছিল। এখানে আসার পর নেহা রমেশের প্রেমে পড়ে যায়, যার ফলে তাদের মধ্যে বেশ দূরত্ব চলে আসে। একথা শুনে নেহা জিজ্ঞাসা করে যে সে যদি তার বেস্ট ফ্রেন্ড হয়েই থাকে তাহলে সে এতদিন কেন হসপিটালে তাকে দেখতে আসেনি। উত্তরে আয়শা জানায় সে এতদিন পর্যন্ত ইন্ডিয়ায় ছিল। এছাড়া নেহার হাজবেন্ড নেহার অ্যাক্সিডেন্টের ব্যাপারে তাকে কিছুই জানায়নি, কারণ সে হয়তোবা চাইছিল না যে নেহার আয়শার সাথে দেখা হোক। একথা শুনে নেহা অবাক হয়ে যায় এবং আয়শাকে প্রশ্ন করে সে রমেশ এবং তার ব্যাপারে কি জানে। আয়শা প্রথমে বলতে চাইছিল না, পরবর্তীতে সে খুবই রহস্যজনকভাবে বলে যে সে এই বাড়িতে আসার পর থেকে অদ্ভুত কিছু কি অনুভব করেনি, যা থেকে মনে হয়েছে এই বাড়িতে তারা দুজন ছাড়াও আরো কেউ আছে। নেহা এই ব্যাপারে সম্মতি জানালে আয়শা তাকে জানায় যে এই বাড়িটি ভৌতিক, এখানে এমন একটা আত্মা আছে যে কিনা নেহাকে প্রচন্ড ঘৃণা করে। একথা শুনে নেহা অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে যে রমেশ তাকে এই ব্যাপারে কিছু বলেনি কেন। উত্তরে আয়শা জানায় কারণ রমেশের জন্য টাকা অনেক বড় একটা ব্যাপার, এটাকে হোটেলে পরিণত করতে না পারলে সে পুরোপুরিভাবে ব্যাংক্রাফটেড হয়ে যাবে। একথা শুনে নেহা বেশ অবাক হয়, তাহলে কি রমেশের জন্য তার থেকে বেশি টাকা বড়? তবে রমেশের ব্যবহারে তো এমনটি মনে হয় না। ওই রাতে খাবার টেবিলেও রমেশ তার সাথে বেশ ভালোবেসে কথা বলছিল, তাই নেহা তাকে কোনো রকম প্রশ্ন করে না। সে দেখতে পায় ওই ঘরের ভেতরে একটি এলিভেটর রয়েছে যার দরজা লক হয়েছিল। এই ব্যাপারে প্রশ্ন করলে রমেশ বলে এই এলিভেটরটা অনেক পুরনো, তাই এর দরজা এখন আর খোলে না, এটা সরাসরি বেসমেন্টে যায়। নেহা আসলে বুঝতে পারছিল না যে সে কাকে বিশ্বাস করবে, তাই সে সরাসরি এসে রমেশকে প্রশ্ন করে যে এই বাড়িটি কি সত্যিই ভৌতিক। তার সবসময় মনে হয় কেউ যেন তার পিছু করছে, কেউ যেন তার কোনো ক্ষতি করতে চাইছে। তখন রমেশ বলে যে তার মতো একজন লজিক্যাল মেয়ে যখন এরকম ইললজিক্যাল কথা বলে এর মানে হলো তাকে কেউ উস্কাচ্ছে। তাই সে নেহাকে প্রশ্ন করে যে এখানে কেউ এসেছিল কিনা। নেহা উত্তরে জানায় আয়শা এসেছিল। একথা শুনে রমেশ হাসতে শুরু করে। সে জানায় আয়শা তো প্রথম থেকেই তাদের দুজনের বিরুদ্ধে ছিল। সে এখানে আয়শার লেখা একটা চিঠি বের করে। এই চিঠিটি আয়শা তাদের বিয়ের কিছুদিন আগেই নেহাকে দিয়েছিল, যেখানে তার লেখা দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সে হিংসাত্মকভাবে এই চিঠিটি লিখেছে, যেখানে সে এই বাড়িটিকে হন্টেড এবং রমেশের ব্যাপারে উল্টোপাল্টা কথা লিখেছিল। তাই রমেশ নেহাকে বোঝায় যে আয়শা অনেক আগে থেকেই নেহাকে হিংসা করত, আর এই হিংসার বশেই সে এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে রমেশ এবং নেহার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার। তবে নেহা এবং রমেশের মধ্যকার সম্পর্ক এতটাই স্ট্রং ছিল যে নেহা নিজেই এই চিঠিটি রমেশকে দিয়েছিল। এটা জানার পর নেহার রমেশের ওপর বিশ্বাস আবারও ফিরে আসে। ওই রাতে হঠাৎই নেহার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তাদের ঘরের দরজা আপনা আপনি খুলে গিয়েছে। ঘর থেকে বের হতেই কিছু আওয়াজ শুনে সে সেদিকে এগোতে থাকলে হঠাৎই পেছন থেকে কেউ তাকে স্পর্শ করে। পিছে ঘুরতেই সে অবাক হয়ে যায়, কেননা বন্ধ থাকা লিফটটি চালু হয়ে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, লিফটের দরজাও এখন খুলে গিয়েছিল। নেহা সাহস করে লিফটের ভেতরে প্রবেশ করে। যেখানে সে বাটন প্রেস করতেই যাচ্ছিল এমন সময় উপর থেকে আওয়াজ হয় এবং লিফটটি একা একাই চলতে শুরু করে এবং সেটা গিয়ে পৌঁছায় বেসমেন্টে। এই বেসমেন্টে আরো একটি দরজা ছিল, যে দরজা গিয়ে মিশেছিল সমুদ্রে যাওয়ার আরেকটি পথে। তবে অদ্ভুত বিষয় হলো এই দরজাটি পুরোপুরিভাবে লক করা ছিল। দেখে মনে হচ্ছিল কোনো কিছুকে আটকানোর জন্য এই দরজাকে এত শক্তভাবে লক করা হয়েছে। নেহা এই সব কিছু দেখার চেষ্টা করছিল এমন সময় এক ভয়ানক হাতকে আমরা তার পেছনে দেখতে পাই। পেছনে ঘুরতেই নেহা মাটিতে পড়ে থাকা পুলিশের একটা আইডি কার্ড দেখতে পায়। ইন্সপেক্টর দেবের এই আইডি কার্ড নেহার মনের প্রশ্ন যেন আরো বেশি বাড়িয়ে দেয়। তাই সে তাদের এই আইল্যান্ডে ফেরি আসার জন্য অপেক্ষা করতে থাকে, যাতে করে সে শহরে গিয়ে ওই পুলিশ অফিসারের সাথে দেখা করতে পারে। তবে সমুদ্রের কাছাকাছি যেতেই তার ভয় আবারও জেগে ওঠে। পানি দেখতেই তার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় এবং সে তখনই আবারও ঘরে চলে আসে, যেখানে তার বেডরুমে বসেছিল আয়শা এবং তার সামনে পড়েছিল তার লেখা চিঠিটি। এই ব্যাপারে প্রশ্ন করলে আয়শা জানায় পুরো ঘরে নেহাকে খুঁজে না পেয়ে সে তার বেডরুমে এসেছিল, যেখানে সে ড্রেসিং টেবিলের উপর এই চিঠিটি পেয়েছে। তখন নেহা তাকে স্পষ্টভাবে বলে যে তার মনে হয় না রমেশ এবং তার মধ্যে কোনো রকম সমস্যা আছে, আর যদি অতীতে তাদের মধ্যে সমস্যা থেকেও থাকে তবে ভাগ্য তাকে আবারও সুযোগ দিয়েছে সব সমস্যা ভুলে এক হওয়ার। তাই সে আয়শাকে স্পষ্টভাবে বারণ করে দেয় তার জীবনে নতুন করে কোনো সমস্যার সৃষ্টি করতে, সেই সাথে তার বেডরুম থেকে দূরে থাকতে।
খুঁজতে। আয়শা এই কথা শুনে চলে যাচ্ছিল, তবে সে যাওয়ার আগে বলে নেহা যেহেতু ওই ইন্সপেক্টরের আইডি কার্ড পেয়ে গিয়েছে তাই সে যেন ওই ইন্সপেক্টরের সাথে দেখা করে, তাহলেই সে একমাত্র বুঝতে পারবে যে কেন আয়শা তাকে নিয়ে এত চিন্তা করছে। কথা শুনে নেহা অনেক অবাক হয়ে যায় এবং আয়শাকে প্রশ্ন করতে থাকে যে সে তার অতীতের ব্যাপারে কি জানে। তবে আয়শা তো চলে যাচ্ছিল, তখন নেহা তাকে বলে যে সে বুঝতে পারছে না সে কাকে বিশ্বাস করবে। সে রমেশকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছে না, অথচ সে তাকে ভালোবাসে, যে কারণে সে তাকে অবিশ্বাসও করতে পারছে না। তাই সে এখানে আয়শাকে সবকিছু খুলে বলতে বলে, যার উত্তরে আয়শা বলে সে সবটা জানে না, তবে নেহার অ্যাক্সিডেন্টের আগে সে আয়শাকে কল করেছিল এবং বলেছিল তার জীবনে ঝুঁকি আছে, সে ইন্সপেক্টর দেবের সাথে দেখা করতে যাচ্ছে। এরপর আর আয়শা কোনো কিছুই জানে না। এ কথা শুনে নেহা তখনই চলে যায় পাহাড়ের উপরে এবং ইন্সপেক্টর দেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং তাকে রিসর্টে ডাকে কথা বলার জন্য। নেহার কল পেয়ে ইন্সপেক্টর দেব তখনই চলে আসে তার সাথে কথা বলতে, কেননা সে এতদিন যাবৎ নেহার স্মৃতি ফেরার অপেক্ষা করছিল। নেহা জানায় তার স্মৃতি এখনো পর্যন্ত ফেরেনি, তবে সে জানতে চায় যে তার ইন্সপেক্টর দেবের সাথে কিভাবে পরিচয় হয়েছিল। তখন ইন্সপেক্টর দেব জানায় যে নেহাদের বিয়ের আগে তার শ্বশুরের খুবই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল, যেখানে সে সমুদ্রের মাঝ বরাবর একা ছিল এবং ইয়টে আগুন ধরে গিয়েছিল। তবে এই আগুনের মাঝে তারা একটি জ্যাকেট পেয়েছিল যেটা কিনা তার শ্বশুরের ছিল না, যে কারণে তদন্তের মাধ্যমে ইন্সপেক্টর দেবের সন্দেহ হয় যে এই মৃত্যুর পেছনে নেহার হাজবেন্ড অর্থাৎ রমেশের হাত রয়েছে। তবে তাদের কাছে কোনো রকম তথ্য প্রমাণ ছিল না, আর এই কারণেই দেব সেদিন দেখা করতে এসেছিল নেহার সাথে। সেদিন তো সে সন্দেহের মতো কিছুই পায়নি, তবে পরবর্তী দেখাতেই তার সন্দেহ আরো বেশি গভীর হয়ে গিয়েছিল। একথা শুনে নেহা অবাক হয়ে যায়। তখন ইন্সপেক্টর দেব জানায় যে তার এই বড় অ্যাক্সিডেন্টের আগে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টের ফলেই তৈরি হয়েছিল তার কপালের এই কাটা দাগটি। ওই দিন এই আঘাতের পর ইন্সপেক্টর হসপিটালে গিয়েছিল নেহার জবানবন্দি নিতে, যেখানে নেহা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। দেব এই আঘাতের কারণ জিজ্ঞাসা করলে নেহা জানায় যে ওই দিন রাতে তার এবং তার হাজবেন্ড রমেশের মধ্যে ঝগড়া হয়েছিল। মূলত রমেশ একটি পেনড্রাইভ খোঁজায় ব্যস্ত ছিল। ওই সময় নেহা তাকে বারবার প্রশ্ন করতে থাকে যে তার বাবার মৃত্যুর ব্যাপারে বা এই মৃত্যুর ইনভেস্টিগেশনের ব্যাপারে সে কেন কোনো কিছু নেহাকে জানায়নি। উত্তরে রমেশ বলে যে সে নেহাকে কোনো রকম চিন্তায় ফেলতে চায়নি, তবে নেহার এমনটি মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল রমেশ তার কাছে নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছে, যা লুকানো আছে বেসমেন্টের ওই দরজার পেছনে, যে দরজা রমেশ কখনোই তাকে খুলতে দিতে চায় না। তাই সে তখনই যায় ওই দরজাটি খোলার জন্য। রমেশ তাকে আটকানোর চেষ্টা করে, যেখানে হাতাহাতির মাঝে নেহার হাতের ওই কার্ডটি নিচে পড়ে গিয়েছিল, সেই সাথে তার মাথায়ও এই আঘাত লেগেছিল। দেব জানায় সেদিন তার মনে হয়েছিল যে নেহা তাকে সত্যি বললেও কোনো কিছু গোপন করছে, যেটা হয়তোবা সে তার হাজবেন্ড রমেশকে বাঁচানোর জন্য করছিল। আর এর পরপরই নেহার বড় অ্যাক্সিডেন্টটি হয়, যার ফলে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। স্মৃতিশক্তি হারানোর আগে সে দেবকে ফোন করে শুধুমাত্র এইটুকুই বলেছিল যে তাদের এই বাড়িটি ভৌতিক, এছাড়া সে আর কিছুই জানে না। দেবের সাথে দেখা করার পরও নেহা তার প্রশ্নের উত্তর তো পাই না, বরং তার মনে আরো বেশি প্রশ্ন জাগে। ফলে সে পিয়ানোতে বসে তার চিরপরিচিত সুর বাজাতে থাকে, যার ফলে তার কিছু জিনিস মনে পড়ে যায় এবং সে খুঁজে বের করে একটি বিশেষ বই, যার মধ্যে ছিল একটা বিল। যে বিল দেখে সে জানতে পারে যে সে ভূত তাড়ানোর জন্য কিছু মানুষকে হায়ার করেছিল। এই সব কিছু নিয়ে সে এত বেশি চিন্তিত ছিল যে তার মনে হচ্ছিল ওই অ্যাক্সিডেন্টে সে মারা গেলেই ভালো হতো। এই ব্যাপারে সে রমেশকেও বলে। তার মুখে এমন কথা শুনে রমেশ তাকে বোঝানোর চেষ্টা করে যে যে পরিস্থিতিই হোক না কেন তারা দুজন একসাথে এই সকল পরিস্থিতি মোকাবেলা করবে। তবে নেহা তো উল্টে তার উপরই রেগে যায়। তার মনে হচ্ছিল রমেশ তাকে সব সত্যিটা জানাচ্ছে না। তার এই সকল কথা শুনে রমেশও বুঝে যায় যে আয়শা হয়তো বা আবারও এসেছিল। তাই সে নেহাকে বোঝানোর চেষ্টা করলে নেহা বলে সে শুধুমাত্র নিজের সত্যটা জানতে চায়, এছাড়া আর কিছুই না। একথা বলে সে সেখান থেকে চলে যায়। রমেশ তখন ওই ঘর থেকে বের হলে দেখতে পায় এলিভেটরটি চলছে। তবে এটা দেখে রমেশ একটু
একটুও অবাক হয় না। অর্থাৎ নেহার সন্দেহই ঠিক ছিল, রমেশ নিশ্চয়ই এই বাড়ির অস্বাভাবিক ঘটনার ব্যাপারে কোনো কিছু জানত, যা সে নেহার থেকে লুকানোর আপ্রাণ চেষ্টা করছিল। তবে নেহাও দমে যাওয়া মেয়ে ছিল না। সে পরদিন সকালেই ওই বিল নিয়ে রওনা দেয়। সে নিজের পানির ভয় কাটিয়ে জাহাজে করে পৌঁছে যায় শহরে। সেখানে গিয়ে একজন লোকের সাথে সে দেখা করে, যে কিনা ওই প্যারানর্মাল কোম্পানিতে কাজ করত, যে প্যারানর্মাল কোম্পানিকে সে হায়ার করেছিল নিজের বাড়ির ভুতুরে বিষয়ের ইনভেস্টিগেশন করার জন্য। লোকটি জানায় তার পার্টনার তানিশা এবং সে নিজে গিয়েছিল নেহার বাড়িতে ইনভেস্টিগেশন করার জন্য, যে পুরো ঘটনাকে তারা ক্যামেরাবন্দি করেছিল, যে ভিডিওটি সে নেহাকে দেখায়। এই ভিডিওতে দেখা যায় তানিশাকে নেহা একটা লকেট দিয়েছিল। তার ভাষ্যমতে এই লকেটটি না তার নিজের না রমেশের। তাই তানিশার মনে হচ্ছিল যে নিশ্চয়ই এই লকেটের সাথে ওই আত্মার কোনো সংযোগ আছে, যে আত্মা এতদিন যাবৎ নেহাকে ভয় দেখাচ্ছে। তানিশা এক বাটি পানিতে লবণ মিশিয়ে ওই লকেটটি দিতে চাইছিল, এতে করে ওই আত্মার শক্তি অর্ধেকের থেকেও কমে যাবে। সেই সাথে কাল সকাল পর্যন্ত এই লকেটের কালার একদমই লাল হয়ে যাবে, যে রং থেকে তারা বুঝতে পারবে যে পরবর্তীতে তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত। তবে এই লকেটটি পানিতে দেওয়ার কোনো সুযোগই তারা পায় না, কেননা ওই আত্মা তখনই সেখানে চলে আসে এবং ওই পানির বাটিটি ফেলে দেয়। সেই সাথে ওই লকেটটিও নিয়ে দূরে কোথাও চলে যায়। লকেটটির পিছু করতে করতে তারা একটি রুমে গিয়ে পৌঁছায়, যেখানে লকেটটি নিতে গিয়ে তানিশা নিচে পড়ে যায় এবং ওই আত্মা তানিশাকে পজেস করে নেয়। তানিশা তখন দৌড়ে পালাতে থাকে ওই ঘর দিয়ে। সে যেন নেহাকে কিছু একটা বলার চেষ্টা করছিল। এমনকি এখানে এক মুহূর্ত আসে যখন তানিশার অবস্থা বেশ খারাপ হয়ে যায়, যে অবস্থা দেখে নেহার পরবর্তী ভিডিও দেখার সাহস পায় না এবং ল্যাপটপটি বন্ধ করে দেয়। এখানে লোকটি জানায় যে এই ঘটনার পর নেহা তাকে বলেছিল যে সে বেসমেন্টের ওই দরজা খুলে বাইরে গিয়ে চেক করবে, আর হয়তোবা সে এই কাজ করতে গিয়েই পানিতে পড়ে নিজের স্মৃতি হারিয়েছিল। তাই লোকটি নেহাকে সতর্ক করে বলে যে তার উচিত ওই বাড়ি থেকে দূরে থাকা, কারণ ওই বাড়িতে খুবই ভয়াবহ আত্মার বাস রয়েছে। তাই ওই আত্মার ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে হয়তোবা সে প্রাণে বাঁচবে না। তবে নেহা ঠিক করে নিয়েছিল যে সে ঠিকই ওই আত্মার ব্যাপারে জেনেই ছাড়বে, কেননা সে ইতিমধ্যে বুঝতে পেরেছিল যে রমেশ এই সব কিছুর ব্যাপারে জানে। জেনে বুঝেই সে নেহার কাছ থেকে সবকিছু লুকাচ্ছে। এর মানে তাদের সম্পর্ক কোনো না কোনো ভাবে এই কাহিনীর উপর নির্ভরশীল। এ কারণেই নিজের সম্পর্ক, নিজের ভালোবাসার ব্যাপারে জানতে হলে তাকে ওই আত্মার ব্যাপারে জানতে হবে। তাই তো সে ওই রাতে রমেশ যখন ঘুমিয়েছিল তখন উঠে চলে যায় এই আত্মার ব্যাপারে আরো কিছু জানার জন্য। সে একটা ক্যামেরা ফিট করে ওই লিফটের দিকে দেখার চেষ্টা করছিল। এমন সময় অশরীরী কিছু একটা ক্যামেরায় ধরা পড়ে, তবে খালি চোখে তা দেখা যাচ্ছিল না। তাই তো নেহা এবার ওই ক্যামেরা নিয়েই চারিদিকে ঘুরতে থাকে, যেখানে ওই আত্মা নানানভাবে তাকে ভয় দেখাতে থাকে। এক মুহূর্তে ক্যামেরায় নিচে কিছু দেখা গেলে সে নিচে ছুটে আসে, তবে সেখানে কেউই ছিল না। এখানে ওই আত্মা তাকে নানানভাবে ভয় দেখাচ্ছিল, যার ফলে এক পর্যায়ে তার হাত থেকে ক্যামেরাটি পড়ে যায় এবং সেটা সোজা চলে যায় ওই বইয়ের আলমারির নিচে। সেখানে ক্যামেরা খুঁজতে গিয়ে তার হাতে বাঁধে একটি পেন ড্রাইভ। সে তখনই ওই পেন ড্রাইভটি নিয়ে ল্যাপটপে কানেক্ট করে এবং তার ভেতরে কি আছে তা দেখা শুরু করে। এই পেনে রমেশের বানানো একটি ভিডিও ছিল, যেখানে সে স্পষ্টভাবে ওই ভূতের ব্যাপারে বলেছিল। অর্থাৎ সে নিজেও জানতো যে এই হোটেলে সত্যি এক অতৃপ্ত আত্মা রয়েছে, যে ব্যাপারটা সে এতদিন যাবৎ নেহার কাছ থেকে গোপন করছিল। এমনকি নেহা বললেও সে স্বীকার করেনি। তখনই সেখানে রমেশ চলে আসে এবং নেহা তার উপর ভীষণভাবে ক্ষেপে যায়। তাই রমেশ এবার সব সত্যিটা খুলে বলে যে এই সব কিছুর পেছনে রমেশ দায়ী নয়, বরং নেহা দায়ী। বিয়ের পর রমেশ একবার ইন্ডিয়াতে গিয়েছিল ব্যবসার কাজে। ওই সময় নেহার দেখা হয় তার পুরনো বন্ধু শাইনার সাথে। সে একদিন গল্প করতে শাইনাকে এই আইল্যান্ডে ডাকে, যেখানে শাইনা চালাকি করে তার ড্রিঙ্কের সাথে ঘুমের ঔষধ মিলিয়ে দেয়। আর এরপর তাদের কিছু নোংরা ভিডিও ধারণ করে, যেগুলো দিয়ে সে পরবর্তীতে রমেশকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এই ব্যাপারে নেহা কিছুই জানতো না। এক পর্যায়ে শাইনা এইখানে পৌঁছে যায় রমেশকে হুমকি দিতে। ওই মুহূর্তে তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে না জানতেই রমেশ শাইনার খুন করে বসে। যে লাশকে সে বেসমেন্টের ওই দরজার পেছনে
পেছনে লুকিয়ে রেখেছিল। পুরো ঘটনা শোনার পর নেহা বুঝতে পারে যে রমেশের এই ক্ষেত্রে কোনো ভুলই ছিল না। সে তো শুধুমাত্র নেহাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। ফলে নেহা এবং রমেশের সম্পর্ক আবারও ভালো হয়ে যায়। তারা নিজেদের জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। ওই সময় আমরা দেখতে পাই একজন অচেনা মেয়ে নেহার পিছু করছে এবং তাদের উপর নজর রাখছে। এক রাতে নেহা এবং রমেশ যখন ঘুমিয়েছিল তখন তার ফোনে মেসেজ আসে, যেখানে তাকে দেখা করার জন্য নিচে পুলের কাছে ডাকা হয়। নেহাও কোনো কিছু না ভেবে সেখানে চলে যায়। যেতেই সে দেখতে পায় সেখানে ওই ফলো করা মেয়েটি দাঁড়িয়ে আছে, আর সে এখানে নিজের যে পরিচয় জানায় তা জানা মাত্রই নেহার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। এই মেয়েটি ছিল আসল আয়েশা। প্রমাণ হিসাবে সে নেহাকে নিজের এবং নেহার প্রোফাইলে রাখা ফটোগুলো দেখায়, যা দেখে নেহা একেবারেই হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে এখন পর্যন্ত রমেশ তাকে যা কিছু বলেছে সবকিছু মিথ্যা। কেননা রমেশ খুব ভালোভাবেই জানে যে আয়েশা ইন্ডিয়াতে রয়েছে। তাহলে আয়েশা কিভাবে নেহার সাথে দেখা করতে আসলো? এর মানে ওই যে নকল আয়েশা তার সামনে এসেছিল তার সাথে দেখা করতে, তাকে হয়তো বা রমেশই ঠিক করেছিল, যাতে করে সে তার বানানো গল্পের মাধ্যমে এই সব কিছু দায়ভার নেহার উপর চাপাতে পারে। আয়েশা তাকে বলে এই বাড়ির ভুতুরে হওয়ার পেছনে নেহা কোনোভাবেই দায়ী নয়। তাই তারা দুই বেস্ট ফ্রেন্ড এবার ঠিক করে যে তারা এবার এই আত্মার ব্যাপারে জানার চেষ্টা করবে। তাই তো নেহার রমেশের সাথে তার অভিনয় চালিয়ে যায়, যাতে করে রমেশ তাকে কোনোভাবেই সন্দেহ না করে এবং সুযোগ বুঝেই সে বেরিয়ে পড়ে আয়েশার সাথে এক হসপিটালের উদ্দেশ্যে। সেখানে একজন কোমা পেশেন্ট আছে, যে কিনা কারোর হাতে স্পর্শ করেই তার ব্যাপারে সবকিছু জেনে যায় এবং তার মেয়ের হাতে স্পর্শ করার মাধ্যমে তাকে সবটা জানিয়ে দেয়, যার মাধ্যমে নেহা জানতে চলেছিল যে ওই বাড়িতে তার সাথে কি হচ্ছে বা অতীতে তার সাথে কি হয়েছিল। এখন নেহা গিয়ে লোকটির হাত ধরে তার পাশে বসে। কিছুক্ষণের মধ্যেই লোকটি হঠাৎ করে জোরে চিৎকার করে ওঠে রান বলে, আর এরপর তার যেন কিছু একটা হয়ে যায়। সেখানে থাকা মনিটরে স্প্যানিশ ভাষায় কিছু লেখা উঠতে থাকে, যা দেখে তারা সকলে হতবাক হয়ে যায়। মেয়েটি নেহাকে জানায় ওই স্প্যানিশ ভাষায় তার বাবা তাকে বলেছে যে আন্ডারগ্রাউন্ডের পথ দিয়ে সত্যটা বের করতে, অর্থাৎ বেসমেন্টের দরজার অপর পাশেই রয়েছে সত্যটা লুকানো। তাই নেহাকে জানতে হবে সেখানে কি আছে। তাই তো নেহা তখনই বেরিয়ে পড়ে এই উদ্দেশ্যে। যদিও আয়েশা তাকে একা ছাড়তে চাইছিল না, তবে নেহা কোনোভাবেই আয়েশার জীবন ঝুঁকিতে ফেলতে চাইছিল না। তাই সে একাই পৌঁছে যায় ওই আইল্যান্ডে। যেখানে পৌঁছানোর পর সে দেখতে পায় রমেশ তখনও জাগা এবং সে ভেতর দিয়ে কিছুতেই ওই আন্ডারগ্রাউন্ডে যেতে পারবে না। তাই সে ঠিক করে যে সে পাহাড়ের উপর দিয়ে যাবে ওই পানির কাছে এবং দেখবে সেখানে কি আছে এবং রমেশ তার কাছ থেকে কি লুকাচ্ছে। তাই তো সে পাহাড়ের চূড়ায় ওঠে এবং সেখান থেকে আস্তে আস্তে করে নামার চেষ্টা করে। এটা করতে তার ভীষণ কষ্ট হচ্ছিল, তবে নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের এবং রমেশের সম্পর্ক বাঁচানোর জন্য তাকে এই কষ্ট করতেই হতো। এভাবেই অনেক কষ্টে সে গিয়ে পৌঁছায় ওই দরজার কাছে। দরজার এই পাশে শুধুমাত্র একটা বোট রাখা ছিল, সেই সাথে ছিল এক অশরীরীর ছায়া, যে কিনা নেহাকে সমান তালে ভয় দেখাচ্ছিল। এখানে সে পানির ভেতরে কিছু একটা দেখতে পায়, যেটা তোলার চেষ্টা করলে দেখা যায় এটা একটা জুতা ছিল, যে জুতার সাথে ওই লকেটটিও ছিল, যে লকেট দিয়ে এর আগেও একবার নেহা ওই ভুতুরে বাড়ির পরীক্ষা করেছিল। সে এটা দেখছিল, এমন সময় তার পা ধরে ওই অশরীরী আত্মা তাকে পানিতে ফেলে দেয়। পানিতে পড়ার পর নেহা পানির ভেতরে পাথরে বাঁধা একটা লাশ দেখতে পায়, যে লাশের মুখে ওই কাটা চিহ্ন ছিল, যে কাটা চিহ্ন নকল আয়েশার মুখে ছিল। অর্থাৎ এই লাশটি ওই মেয়েটির ছিল, যে কিনা নকল আয়েশা সেজে তার সামনে এসেছিল। তাই তো নেহা এবার রমেশের উপর ভীষণভাবে ক্ষেপে যায় এবং তাকে এবার সত্যিটা খুলে বলতে বলে। রমেশও এবার হার মেনে নিয়েছিল। সত্যটা লুকাতে লুকাতে এবং মিথ্যা বলতে বলতে সে হাঁপিয়ে গিয়েছিল। তাই ফাইনালি এবার সে সত্যটা বলে। নেহা এবং তার বিয়ের 1 মাস আগে তার কিমায়া নামের এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। সে যখন রেস্টুরেন্টে বসে নেহার সাথে কথা বলছিল, তখন এই রেস্টুরেন্টে একজন পাগল লোক চলে এসেছিল, যে কিনা ওড়াধরা গুলি করছিল, যার হাত থেকে বাঁচার জন্য রমেশ পাশে থাকা একটি কাভার্ডের মধ্যে ঢুকে যায়। তার সাথেই সেখানে আশ্রয় নেয় কিমায়া। প্রথম দেখাতেই তারা অনেকটা কাছে চলে আসে। এক অদ্ভুত কানেকশন তারা অনুভব করতে পারে। এখানে কিমায়া অনেকটা আহত হয়ে পড়েছিল, আর সে কোনো হসপিটালেও যেতে চাইছিল না। তাই তো রমেশ তাকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। কিমায়া এখানে বেডরুমে রমেশ এবং তার বাবার ছবি দেখতে পায় এবং তার কাছে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। আর এরপর রমেশ যখন ওয়াইন আনতে যায়, তখন কিমায়া কোনো কিছু
কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রমেশের কারণ বুঝতে পারে না। তবে কিছুদিনের মধ্যেই আবারও তাদের দেখা হয়, যেখানে কিমায়া তাকে গাড়িতে করে লিফট দিতে চায়। রমেশও কোনো কিছু না ভেবে তার সাথে যেতে শুরু করে। রমেশ তাকে প্রশ্ন করে গতদিন সে তাকে কিছু না বলে কেন চলে এসেছিল। কিমায়া জানায় সে শুধুমাত্র রহস্যজনক হতে চেয়েছিল, এ বাদে আর কিছুই না। এরই মধ্যে কিছু বখাটে ছেলে কিমায়াকে রেসের জন্য চ্যালেঞ্জ করে। কিমায়া এতে রাজি হয়ে যায়। রমেশ তাকে মানা করে, তবে কিমায়া শোনে না। আর এরপর তাদের মধ্যে এক দুর্দান্ত রেস হয়। কিমায়ার এমন উল্টোপাল্টা ড্রাইভিং দেখে রমেশও ভয় পেয়ে গিয়েছিল। তবে কিমায়া যে কোনোভাবে জিততে চাইছিল, আর সে জিতেও ছাড়ে। রমেশ এতে করে তার উপর ভীষণ ক্ষেপে যায় এবং তার সাথে আর কোনোভাবেই যোগাযোগ রাখতে চায় না। তবে কিমায়া তাকে বোঝায় সে তার জীবনকে এইভাবে উপভোগ কবে করেছে। তারা দুজন জীবনের সবকিছু ভুলে এক হতে পারে। কোনো রকম নিয়ম, কোনো রকম রুলস, কোনো কিছু না মেনে তারা একে অপরের মধ্যে হারিয়ে যেতে পারে। এভাবেই কিমায়া এবং রমেশের মধ্যে এক অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, যে ব্যাপারে নেহা কিছুই জানতো না। 1 মাস পরেই তাদের বিয়ে ছিল, অথচ রমেশ কোনোভাবেই নিজেকে আটকাতে পারছিল না কিমায়ার কাছে যাওয়া থেকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। রমেশ তার বাবার সাথে দেখা করার জন্য ওই আইল্যান্ডে আসে, যেখানে তার বাবা এতদিন পর তাকে দেখে ভীষণ খুশি ছিল। তাই সে এখানে তার জীবনের অন্যতম একজন সদস্যের সাথে তার পরিচয় করিয়ে দেয়, যে কিনা আর কেউ নয় বরং কিমায়া ছিল। হ্যাঁ, কিমায়াকে বিয়ে করেছিল রমেশের বাবা। বেশ কিছুদিন হয়ে গিয়েছে তাদের বিয়ে, তবে সে তখনও পর্যন্ত রমেশকে এই ব্যাপারে জানানোর জন্য প্রস্তুত ছিল না। ফাইনালি সে সাহস করতে পেরেছে এবং আজ সে রমেশকে তার নতুন সৎমার সাথে পরিচয় করিয়ে দেয়। কিমায়াকে এইভাবে নিজের সামনে দেখে রমেশ তো একেবারেই হতবাক হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। গত কিছুদিন ধরে তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, তারপর তাকে মা হিসাবে মেনে নেওয়া তো সম্ভবই ছিল না। এরই মধ্যে কিমায়া তার সাথে কথা বলার জন্য তার বেডরুমে আসে, যেখানে রমেশ তার উপর ভীষণ আকারে রেগে যায়। কেননা প্রথম দিনই কিমায়া তার এবং তার বাবার ছবি দেখেছিল, অর্থাৎ কিমায়া প্রথম থেকেই জানতো যে তার বাবা কে। এরপরও কিমায়া তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। তখন কিমায়া বলে যে তাকে সৌভাগ্যবতী এবং অভাগী দুটোই বলা যায়, কারণ একজন মেয়ে নিজের জীবনে শুধুমাত্র পিওর ভালোবাসা চায়, কিন্তু সে তার জীবনে তা পায়নি। আর এই কারণেই সে রমেশের বাবাকে বেছে নিয়েছে, অর্থাৎ টাকাকে। টাকা পেয়ে সে সৌভাগ্যবতী, কিন্তু সে অভাগীয়, কারণ তার এবং রমেশের বাবার বিয়ের পরই তার রমেশের সাথে দেখা হয়েছে। সে রমেশকে ভালোবাসে এবং সে কিছুতেই রমেশকে হারাতে চায় না। তাই সে রমেশকে নিজের মুখ বন্ধ রাখতে বলে। রমেশ বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত, কেননা সে নিজেও তো নেহাকে ধোঁকা দিয়েছিল, তাই সেও মুখ বন্ধ করেছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সময়ের সাথে রমেশ বুঝতে পারে এই পরিবেশে সে কিছুতেই নেহাকে আনতে পারবে না, এতে করে নেহা নিজেও কিমায়ার জালে ফেসে যাবে। তাই সে ঠিক করে যে তার বাবার কষ্ট হলেও সে তার বাবাকে সব সত্যিটা জানাবে। এ কারণেই সে এক রাতে তার বাবার সাথে কথা বলতে যায়। তার বাবা তাকে প্রচন্ড ভালোবাসতো। এ কারণে সে বলে যদি তার এবং কিমায়ার বিয়ের জন্য রমেশের কোনোভাবে লজ্জা পেতে হয়, তাহলে সে দরকার হয় রমেশের বিয়েতেই আসবে না। রমেশ যেন নেহার সাথে সুন্দরভাবে সংসার করতে পারে সেই সুযোগ সে করে দিবে। তবে রমেশ তো ঠিক করে নিয়েছিল যে সে তার বাবাকে সব সত্যিটা বলবে। সেই ব্যাপারে বলতে যাচ্ছিল, এমন সময় পেছন থেকে রমেশের বাবার উপর আঘাত করে কিমায়া, যার ফলে তার বাবা সেখানেই মারা যায়। এই ঘটনায় রমেশ একেবারেই ভেঙে পড়ে। সে কিমায়ার গলা চেপে ধরে এবং তাকে বলে সেই কাজটি কেন করলো, সে তার বাবাকে কেন মারলো। কিমায়ার মতে রমেশই তাকে খুন করতে বাধ্য করেছে। রমেশ যদি নিজের মুখ না খুলতো তাহলে কিমায়াও তার বাবাকে খুন করতো না। রমেশ বলে সে পুলিশকে সবটা জানিয়ে দিবে। তখন কিমায়া বলে পুলিশ শুধুমাত্র তার কথা তো আর বিশ্বাস করবে না। কিমায়া পুলিশকে জানাবে যে রমেশই তাকে ভালোবাসতো আর তাকে পাওয়ার জন্যই সে নিজের বাবাকে খুন করেছে। সে এখানে রমেশকে বোঝায় যে তারা দুজন চাইলে এক হয়ে থেকে যেতে পারে সারা জীবনের জন্য, কারণ তার বাবা এখন আর নেই। তাই রমেশও যেন তার বিয়ে ক্যান্সেল করে দেয়। তারা দুজন এই আইল্যান্ডে সুখে শান্তিতে বাস করতে পারবে। তবে রমেশ তো এমনটি চাইছিল না। সে তার বাবার খুনিকে শাস্তি দিতে চাইছিল, তাতে তাকে জেলে যেতে হলেও। তখন কিমায়া বলে সে কিছুতেই তার এবং রমেশের মধ্যে কোনো দূরত্ব আসতে দিবে না। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারবে না। একথা বলতে না বলতেই রমেশের ধাক্কায় কিমায়া দরজার কাঁচ ভেঙে নিচে পড়ে, যার ফলে সে সেখানেই মারা যায়। মুহূর্তের মধ্যে রমেশের দুনিয়া পুরোপুরিভাবে উল্টে গিয়েছিল। তার সামনে এখন পড়েছিল দুটো লাশ,
জেল যাওয়ার ভয় তার ছিল না, তবে সে কিছুতেই নেহাকে হারাতে চাইছিল না। তাই সে ঠিক করে সে এই মৃত্যুকে অ্যাক্সিডেন্টের রূপ দিবে, যাতে করে তার এবং নেহার মধ্যে কোনো রকম বাধা না আসে। এ কারণেই সে ওই দুইটি লাশকে নিয়ে চলে যায় মেরিনে। রাতের অন্ধকারে সেখানে কেউই ছিল না, যে সুযোগ নিয়ে সে একটি ইয়টে করে ওই দুটো লাশকে নিয়ে চলে যায় সমুদ্রের মাঝামাঝি স্থানে। সেখানে সে ওই লাশ সহ ইয়টে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে সুযোগ বুঝে চলে আসে। ইয়টে আগুন ধরিয়ে আসার সময় সে লক্ষ্য করে সে তার জ্যাকেটটি ওই ইয়টেই ফেলে রেখে এসেছে, সেই সাথে নিয়ে এসেছে কিমায়াকে। হ্যাঁ, কিমায়া তখনও বেঁচে ছিল, যে কিনা ওই আগুন থেকে নিজেকে বাঁচিয়ে বোটে করে এই আইল্যান্ডে চলে এসেছিল। তবে সে বেশিক্ষণ বেঁচে থাকে না, ওই পানিতেই সে মারা যায়। এ কারণেই রামেশের পক্ষে সহজ হয়ে যায় কিমায়ার লাশকে পাথরের সাহায্যে ওই পানিতে লুকিয়ে রাখা এবং এই দরজাটিকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া, যাতে করে সেখানে কেউ না যেতে পারে এবং ওই লাশ না দেখতে পারে। আর এরপর রমেশ শহরে ফিরে যায় এবং নিহাকে বিয়ে করে নেয়। তবে মাত্র 1 বছরের মধ্যেই তাদের বিজনেসের সমস্যা হওয়ায় তাকে আবারও ফিরে আসতে হয় এই আইল্যান্ডে, যেখানে কিমায়ার অতৃপ্ত আত্মা তাদের জন্য অপেক্ষা করছিল। সে অনেক চেষ্টা করেছে নেহার কাছ থেকে এই পুরো সত্যিটাকে লুকানোর, কারণ এই অপরাধ বোধ তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। সে কিমায়ের সাথে মিলে নেহার সাথে যে অন্যায় করেছিল সেটা কিছুতেই নেহার সামনে আসতে দিতে চাইছিল না। তবে শেষ পর্যন্ত সে হার মেনে নিয়েছে। এই পুরো ঘটনা শোনার পর নেহা অনেক বেশি কষ্ট পায়। একে তো রমেশ তাকে ধোঁকা দিয়েছে, এর উপর আবার তার কাছ থেকে এত বড় একটা সত্য লুকিয়েছে, যে সত্যর কারণে নিহার একবার মৃত্যু পর্যন্ত হতে গিয়েছিল। কিমায়া একবার নিহাকে মারার পর্যন্ত চেষ্টা করেছিল, যার ফলে নিহা নিজের পুরো স্মৃতি হারিয়ে ফেলেছে। রমেশ তাকে বোঝায় যে সে নিহাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। এই জায়গাটি মেরামত করার পর সে এখানে হোটেল স্থাপন করবে এবং নিহাকে নিয়ে দূরে গিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। তবে নেহা এখন আর তার কথায় বিশ্বাস করতে পারছিল না, তাই তো তাকে বিশ্বাস করাতে রমেশ যায় কিছু কাগজপত্র আনার জন্য। তবে সেখানে যেতেই কিমায়ার আত্মা তার উপর হামলা করে এবং তাকে আহত করে ফেলে। এই পরিস্থিতিতে নেহাও কোনো কিছু ভাবতে পারছিল না। রমেশকে বাঁচানোর জন্য সে কি করবে তাই বুঝতে পারছিল না। এই সময় না হেলিকপ্টার ডাকা সম্ভব, না বাইরে থেকে কোনো জাহাজ যাবে। তাই তো সে ঠিক করে যে সে পেছনের ওই দরজা দিয়ে বোটে করে রওনা দিবে রমেশকে নিয়ে। রমেশ তাকে নিষেধ করে, কারণ তার মনে হচ্ছিল তার হাতে সময় নেই। এছাড়া কিমায়ার আত্মা তাকে এখান থেকে যেতে দিবে না, তাই সে নেহাকে বলে এখান থেকে পালিয়ে যেতে। তবে নেহা কিছুতেই তাকে ছেড়ে যেতে চাইছিল না, তাই তো সে বেডরুমে চলে যায় বেসমেন্টের ওই দরজার চাবি নিতে। তখনই তাকে আটকানোর জন্য তার উপর আক্রমণ করে কিমায়ার আত্মা। সে ওই চাবিটি নিয়ে পালাতে শুরু করলে হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় তার হাত থেকে চাবিটি হারিয়ে যায়। কিমায়ার আত্মা তখন ঠিক তার পেছনে ছিল, তবুও সে হার মানে না। সে কোনোভাবে ওই চাবিটি খুঁজে বের করে এবং তখনই দৌড়ে চলে যায় রমেশের কাছে। রমেশকে কোনোভাবে তুলে সে রওনা দেয় বেসমেন্টের উদ্দেশ্যে। এমন সময় তাদের সামনে চলে আসে কিমায়ার আত্মা, যে কিনা আস্তে আস্তে করে তাদের দিকে এগোচ্ছিল। ওই মুহূর্তে নিচে পড়ে থাকা লকেট দেখে নেহার মাথায় বুদ্ধি খেলে। এই লকেটের সাথে কিমায়ার আত্মার সংযোগ রয়েছে, তাই এটা যদি লবণ পানিতে দেওয়া হয় তাহলে কিমায়ার আত্মার শক্তি অর্ধেকের থেকেও কমে যাবে। আর এরপর এটা যদি কোনোভাবে জ্বালিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে কিমায়ার আত্মা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। তাই তো সে বেসমেন্টের দরজার চাবি রমেশের হাতে দিয়ে দেয় এবং তখনই বেসমেন্টে গিয়ে দরজা খুলে বোট পর্যন্ত পৌঁছাতে বলে। অন্যদিকে সে যায় কিমায়ার আত্মাকে আটকাতে। সে সুযোগ বুঝে ওই লকেটটি নিয়ে দৌড়ে চলে যায় রান্নাঘরে। কিমায়ার আত্মা তখনও পর্যন্ত তার পিছু করছিল, তবুও সে কোনো মতে পানিতে লবণ মিশিয়ে সেই পানির ভেতরে ওই লকেটটি দিতে সক্ষম হয়। ফলে কিমায়ার আত্মা কিছু সময়ের জন্য থেমে যায়। এদিকে ততক্ষণে রমেশও পৌঁছে গিয়েছিল ওই দরজা পর্যন্ত। সে ওই দরজার তালা খুলে কোনোভাবে দরজাটি ভাঙতে শুরু করে, যাতে করে বাইরে বোট পর্যন্ত পৌঁছানো যায়। এদিকে নেহা ওই বাটি নিয়ে নিচে আসে আগুনে ওই লকেটটি পোড়ানোর জন্য। সেখানে পেট্রোল না থাকায় সে উপরে যায় আবারও পেট্রোল আনতে। এই সুযোগে ওই বাটিটি ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে কিমায়ার আত্মা। তবে সে সেটা ফেলার আগেই কিমায়া পেট্রোল নিয়ে চলে আসে এবং সেখানে আগুন ধরানোর জন্য চেষ্টা করতে থাকে। সে আগুন ধরিয়ে নেয়। এমন সময় কিমায়ার আত্মা ওই বাটিটিও ফেলে দেয়, যার ফলে কিমায়ার আত্মা পুরোপুরিভাবে মুক্ত হয়ে যায় এবং তার উপর আক্রমণ করে বসে। সে এখানে বুদ্ধি খাটায় এবং একটি কাঠির গোড়ায় করে ওই লকেটটি বাঁধিয়ে নিয়ে আগুনের ভেতরে ফেলে দেয়, যার ফলে কিমায়ার আত্মা পুড়ে যেতে শুরু করে।
ফলে এই সুযোগে সেও সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে দরজা খুলে রমেশও বোট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিছু সময়ের মধ্যে নেহাও সেখানে চলে আসে এবং দ্রুত বোটটি চালানোর চেষ্টা করতে থাকে। এদিকে ততক্ষণে কিমায়ার আত্মাও ছটফট করতে করতে তাদের দিকে এগোচ্ছিল। তবে ফাইনালি সে পৌঁছানোর আগেই নেহা কোনো মতে বোটটা স্টার্ট করে নেয় এবং সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ঠিক এইভাবেই নেহা কিমায়ার আত্মার হাত থেকে নিজেকে এবং রমেশকে বাঁচিয়ে নেয়। এখন এই ঘটনার বেশ কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে এখন রমেশ পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিল। সে নিজের পায়ে হাঁটতেও শুরু করেছিল, যে ব্যাপারটা দেখে নেহা অনেকটা খুশি হয়। সে রমেশের কাছে যায় এবং তাকে বলে যে সে খুশি, কারণ রমেশের এখন আর নেহার কোনো প্রয়োজন নেই। যা শুনে রমেশ অবাক হয়ে যায় এবং বলে নেহার প্রয়োজন তার জীবনে সারা জীবন থাকবে। তখন নেহা তাকে বোঝায় এবার ব্যাপারটা রমেশের নয়, বরং নেহার নিজের ব্যাপারে ভাবার সময় এসে গিয়েছে। আর তাই তো সে এবার নিজের জন্যই রমেশকে ছেড়ে যাচ্ছে। রমেশকে ভালোবাসা তার জন্য অভ্যাসে পরিণত হয়েছিল। অভ্যাস কাটাতে কিছুদিন সময় লাগবে। শুধুমাত্র ভালোবাসি বলে একজনের সাথে থাকা যায় না, ভালোবাসার সাথে বিশ্বাসেরও প্রয়োজন আছে, যে বিশ্বাস কোনোদিনও আর নেহা রমেশকে করতে পারবে না। তাই সে এখানে রমেশকে ছেড়ে চিরতরে আলাদা হয়ে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার কাছেই ভালো লাগেনি। অর্থাৎ কাহিনী তো ভালো, কিন্তু মুভিটা অনেক বেশি লো বাজেটেড হওয়ায় গ্রাফিক্স খুবই বাজে। শুধুমাত্র গল্পে থাকা এই টুইস্টগুলোর জন্যই এর এক্সপ্লেনেশন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করছি মুভি ভালো না লাগলেও এক্সপ্লেনেশন ভালো লেগেছে। তবুও যদি আপনাদের মধ্য থেকে কেউ মূল মুভিটি দেখতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ so much for watching this video. Allah Hafiz.